বেঙ্গালুরুর দক্ষিণ এলাকা, যেখানে আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্য একসাথে শ্বাস নেয়, সেখানে একটি আলিশান কার রিপেয়ার সেন্টার রয়্যাল মোটরস অবস্থিত ছিল। উঁচু দেয়ালের ভেতরে বিদেশি গাড়ির সারি আর চকচকে ছাদের নিচে ধাতুর গন্ধ, তেলের গন্ধ এবং গরম মেশিনের আওয়াজ প্রতিধ্বনিত হতো। আর্য নায়ার এক রোগা পাতলা মেয়ে, মাথায় স্কার্ফ বাঁধা, হালকা বাদামি ওভারঅলে, গ্রিজ মাখা হাতে একটি পুরনো ইঞ্জিনের ওপর ঝুঁকেছিল। সে কিছু বলতো না, শুধু নিজের কাজে মগ্ন থাকত। সেখানে কাজ করা অধিকাংশ পুরুষ মেকানিক তার স্তব্ধতা আর নিপুণতা দেখে মাঝে মধ্যে অস্বস্তি বোধ করত। দুপুরের দিকে একটি তীব্র ব্রেকের শব্দ শোনা গেল। বাইরে থেকে একটি রূপালী রঙের ইলেকট্রিক স্পোর্টস কার দ্রুত এসে থামল। ধুলোর ঢেউ উড়িয়ে গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী, গাঢ় রঙের স্যুট পরা, পারফেক্ট হেয়ারকাট সম্পন্ন মানুষ, রোহান কাপুর। রোহান কাপুর ইনোভেশনসের সিইও, বেঙ্গালুরুর সবচেয়ে দ্রুত উক্তি টেক উদ্যোক্তাদের মধ্যে গণ্য হতো। তার ঘড়ি, তার হাঁটাচলা আর তার কথা বলার ধরন, সবকিছুর মধ্যেই এক বিশেষ ধরনের অহংকার ছিল। এই গাড়িটি ৩ মাস আগেই ডেলিভারি হয়েছে, মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। তোমাদের লোক কি ৩০ মিনিটে ঠিক করতে পারবে নাকি আমাকে অন্য কাউকে ডাকতে হবে? সে রেজিস্ট্রেশন কাউন্টারে দাঁড়িয়ে থাকা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল। ম্যানেজার ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ ৩ জন অভিজ্ঞ মেকানিককে ডাকা হলো। আর্য কিছুটা দূর থেকে দেখল। তাদের মধ্যে একজন ভুলভাবে ফুয়েল সেন্সার চেক করছিল। স্যার, সম্ভবত সমস্যা প্রেশার লাইনে বা অয়েল ডেলিভারিতে হতে পারে। আর্য ধীরে ধীরে বলল। অভিজ্ঞ মেকানিক অজয় তার দিকে তাকালো। ভ্রূঁ কুচকে, তুই চুপচাপ নিজের ইঞ্জিনের সাফাই কর, টেকনিক্যাল ব্যাপারে নাক গলাতে আসবি না। রোহন আর্যর দিকে তাকালো। তার দৃষ্টিতে হালকা অবজ্ঞা ছিল, যেন কোনো শহুরের রেস্তোরাঁয় ভুল করে কোনো অশিক্ষিত গ্রামবাসী ঢুকে পড়েছে। তুমি কে? সে জিজ্ঞেস করল। আমি আর্য নায়ার, এখানে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান হিসাবে কাজ করি, সে শান্ত স্বরে বলল। আচ্ছা, তো একজন অ্যাসিস্ট্যান্ট মেয়ে টেকনিশিয়ান আমাদের বলবে যে হাই এন্ড ইলেকট্রিক কার কিভাবে কাজ করে? শোনো, যদি তুমি এই গাড়িটি ঠিক করতে পারো তবে তোমাকে আমার ১ মাসের বেতন দেব, কিন্তু তামাশা করতে এসো না, ঠিক আছে? রোহন তাচ্ছিল্য করে বলল। পুরো গ্যারেজ একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর কেউ একজন হেসে উঠল এবং বাকিরাও হাসতে শুরু করল। তুই কি করতে পারবি? কোটি টাকার গাড়ি এটা, কেউ একজন ফিসফিস করে বলল। আর্য কিছু বলল না। সে চুপচাপ নিজে হাত মুছল, গ্লাভস পরল এবং গাড়ির বনেটের দিকে এগিয়ে গেল। সে প্রথমে কানেক্টর চেক করল, তারপর হাই ভোল্টেজ সিস্টেম আনলক করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল নির্ভুল ও শান্ত। আশেপাশের সবার চোখ শুধু তার হাতের ওপর ছিল। সে প্রেশার গেজ বের করল এবং ধীরে ধীরে ইঞ্জিনের ফুয়েল ডেলিভারি লাইনের পরীক্ষা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে ভ্রূঁ কোচকাল। এখানে কিছু সমস্যা আছে, সে নিজেকেই বলল, এবং ফুয়েল সার্কিটের একটি ছোট অংশ আলাদা করল। এই সেন্সার ইউনিটের ডেটা ফিডিং লাইন জং ধরে গেছে, এ কারণেই সেন্সার ভুল রিডিং দিচ্ছিল। সে পুরনো অংশটি বের করে নতুন স্পেয়ার পার্ট দিয়ে বদলে দিল এবং ইউনিটটি পুনরায় জুড়ে দিল। শুরু করুন, সে কোনো আবেগ ছাড়াই বলল। একজন টেকনিশিয়ান গাড়ি স্টার্ট দিল এবং সেটি তৎক্ষণাৎ একদম নিঃশব্দে চলতে শুরু করল। কোনো অদ্ভুত আওয়াজ নেই, কোনো বাধা নেই, নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে সবাই একে অপরের দিকে তাকাল। এই মেয়েটি কি এটা ঠিক করল? অজয় বিড়বিড় করল। ম্যানেজারের মুখ হাঁ হয়ে গেল। রোহন কাপুর চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে প্রথমবার সন্দেহের বদলে স্বীকৃতির আভাস পাওয়া গেল। আর্য গ্লাভস খুলল, সরঞ্জামগুলো জায়গায় রাখল এবং শান্ত স্বরে বলল, সমস্যা সেন্সারে ছিল না, কানেকশনের গুণগত মানে ছিল। যদি সময় দেখা না হতো তবে পুরো ফুয়েল ইউনিট নষ্ট হয়ে যেত। রোহন ধীরে ধীরে এগিয়ে এলো। সে তার কোটের পকেট থেকে একটি কার্ড বের করে টেবিলে রাখল। আমি যা বলেছিলাম তা মজা ছিল না। এটা আমার কার্ড, আমার ১ মাসের বেতন তত টাকা তোমাকে ট্রান্সফার করিয়ে দেব। আর্য কার্ডটি দেখল। ব্ল্যাক গোল্ড ফয়েলে কাপুর ইনোভেশনস লেখা ছিল। সে কার্ডটি ফেরত রাখল। আমার আপনার বেতন চাই না মিস্টার কাপুর, শুধু পরের বার থেকে কারো যোগ্যতা তার ইউনিফর্ম বা লিঙ্গ দিয়ে বিচার করবেন না। সে ঘুরে হাঁটতে শুরু করল এবং প্রথমবারের মতো রোহন কাপুরের কাছে কোনো উত্তর ছিল না। রাত হয়ে গিয়েছিল। বেঙ্গালুরুর রাস্তায় ট্রাফিক কমে গিয়েছিল, কিন্তু আকাশ তখনও গুমোট গরমে ভরা ছিল। একটি পুরনো স্কুটি ধীরে ধীরে শিবাজীনগরের গলিতে ঢুকে পড়ল। এটি সেই এলাকা ছিল যেখানে মূলত শ্রমজীবী মানুষজন থাকত। ছোট বাড়ি, ঝুলন্ত বিদ্যুতের তার আর দেয়ালে ফ্যাকাশেল হয়ে যাওয়া নির্বাচনী পোস্টার।
আর্য নায়ার একটি জরাজীর্ণ গেটের সামনে স্কুটি থামাল। দুটি ব্যাগ, একটি টিফিন আর একটি পুরনো জলের বোতল সে নামাল। দরজা খুলতেই হালকা অন্ধকার ঘর সামনে এলো। দেয়ালগুলোতে নোনা ধরেছিল, কিন্তু কোণে রাখা একটি ছোট আলমারি আর টেবিল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভেতরে একজন মানুষ কাশছিল। ইনি ছিলেন শ্রীনিবাস নায়ার, আর্যর বাবা। একসময় তিনি দক্ষিণ ভারতের একটি সরকারি টেকনিক্যাল কলেজে সিনিয়র ল্যাব ইঞ্জিনিয়ার ছিলেন। 2 বছর আগে স্ট্রোক হওয়ার পর তার শরীরের অর্ধেক অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। কথা বলতে কষ্ট হতো, কিন্তু চোখগুলো আজও কথা বলত। পাপা, আপনার ওষুধ নিয়ে এসেছি। আজ কিছুটা দেরি হয়ে গেল, কিন্তু আপনি তো জানেন আমাকে আটকানোর মতো কেউ ছিল না, আর্য হেসে বলল। বাবা হালকা মাথা নাড়ালেন। তার চোখে এমন এক মমতা ছিল যা শুধু সেই বাবা দিতে পারেন যিনি নিজের মেয়েকে প্রতি পদে লড়াই করতে দেখেছেন। আর্য দ্রুত চা বানাল, বাবার পা টিপে দিল, তারপর নিজের টেবিলের কাছে বসে পড়ল। টেবিলে বই ছিল, থার্মোডায়নামিক্স, ইলেকট্রিক মোটর ডিজাইন, অ্যানালগ সার্কিট এবং সেগুলোর মাঝে একটি নোটবুক। সে প্রতি রাতে কাজ থেকে ফিরে 1 ঘন্টা পড়াশোনা করত। সে এখন আর কোনো কলেজে ছিল না, কিন্তু তার স্বপ্ন এখনও মরে যায়নি। সে বই খুলল, কিন্তু আজ তার মন বসছিল না। তার মাথায় বারবার দুপুরের ঘটনাটি ঘুরছিল। রোহান কাপুরের মুখ, তার ব্যঙ্গ, তার বেতনের প্রস্তাব এবং সবথেকে বেশি তার সেই নীরবতা যখন সে কোনো জবাব দিতে পারেনি। লোকটা অভদ্র, সে নিজেকেই বলল, কিন্তু সে বোকা নয়। আর্য জানত যে রোহানের কার্ড দেওয়াটা নিছক লোক দেখানো ছিল না। তার স্বরে কিছুটা বিভ্রান্তি ছিল এবং সে নিছক কোনো অহংকারীও ছিল না। কিন্তু এই বিষয়টি তাকে আরও বেশি সতর্ক করে তুলছিল। পরের দিন সকালে রোহন কাপুর নিজের কর্নার অফিসে বসে নিজের স্ক্রিনে বারবার সেই সিসিটিভি ফুটেজ দেখছিল যা সে রয়্যাল মোটরসের ক্যামেরা থেকে পেয়েছিল। সেখানে আর্য শান্তভাবে মেশিন খুলছিল, কিছু পরীক্ষা করছিল এবং তারপর কিছু না বলে গাড়ি স্টার্ট করিয়ে দিচ্ছিল। সে ভিডিওটি থামিয়ে দিল। কে এই মেয়েটি? সে নিজেকেই প্রশ্ন করল। তার উত্তর চাইছিল। শোনো, সে ইন্টারকমে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নীতি তাকে বলল, ওই মেয়ে আর্য নায়ার সম্পর্কে তথ্য বের করো, তার পড়াশোনা, ব্যাকগ্রাউন্ড এবং সে সেখানে কিভাবে পৌঁছালো। ঠিক আছে স্যার, নীতিতা কিছুটা দ্বিধার সাথে বলল। সে প্রথমবার দেখল যে রোহন কোনো টেকনিশিয়ানকে নিয়ে এতটা চিন্তিত হচ্ছে। দিনের শেষে নীতিতা একটি ফোল্ডার রাখল, পাতলা কিন্তু অনেক কিছু বলছিল। নোটস: নাম আর্য নায়ার, জন্মস্থান কোলার, কর্ণাটক, শিক্ষা নিট সুরাটকাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 7 সেমিস্টার পর্যন্ত, শিক্ষাগত পারফরমেন্স টপ 5%, একটি প্রজেক্টে সিমেন্সের ফেলোশিপ জিতেছিল। হঠাৎ পড়াশোনা ছেড়ে দেয়, পিতার স্ট্রোক হয়, মা আগেই গত হয়েছেন। বর্তমান রয়্যাল মোটরস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, নিবাস শিবাজীনগরের শ্রমিক কলোনি এলাকা। রোহন সেই ফোল্ডারটি আরও একবার পড়ল। তার মুখে কোনো বিশেষ ভাব ছিল না, কিন্তু তার আঙুলগুলো মেজের ওপর ধীরে ধীরে শব্দ করছিল। এমন এক মেয়ে যে টপ ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়েছে, বাবার চিকিৎসা সামলেছে এবং এখনও টেকনিক্যাল বই পড়ে। তার মনে পড়ল কেউ তাকে ছোটবেলায় বলেছিল, যারা জীবনের নিচ থেকে উঠে আসে তারা মেশিন নয়, জীবন গড়ে। রাতে সে প্রথমবারের মতো তার ল্যাপটপে একটি মেল টাইপ করল, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। সাবজেক্ট: একটি প্রস্তাব। সরাসরি ভাষায় মেসেজ: আপনাকে জানার পর আমার মনে হলো কিছু সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। আমি চাইব আপনি কাপুর ইনোভেশনসের সাথে একটি প্রজেক্টের লিড ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হন। যদি আপনি দেখা করেন তবে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইব। রোহন কাপুর। মেল পাঠানোর পর সে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে জানত না এই প্রস্তাব সেই মেয়েটির কাছে কেমন লাগবে, যে টাকাকে তুচ্ছ করেছিল। সে শুধু এটুকুই জানত, সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। আর্য নায়ার ল্যাপটপে স্ক্রিন বন্ধ করে দিল। তার চোখ কিছু মুহূর্তের জন্য মেল বক্সের সেই শেষ বার্তার ওপর স্থির হয়ে রইল। রোহন কাপুরের প্রস্তাব। সেটা কোনো সাধারণ অফার ছিল না, সেটা আমন্ত্রণ নয়, এক ধরনের পরীক্ষা ছিল। লিড ইঞ্জিনিয়ার, এই শব্দটাই যেন ভেতরে কোনো এক ভুলে যাওয়া অংশকে স্পর্শ করে গেল। সে দীর্ঘশ্বাস নিল। ঘরে বাবার নিঃশ্বাসের হালকা শব্দ আর বাইরে থেকে আসা মাঝে মধ্যে স্কুটি বা ট্রাকের হর্ন। সে তার টেবিলে রাখা নোটবুকটি খুলল। সেই পাতায় আজও লেখা ছিল 2020 গ্র্যাজুয়েশন সম্পন্ন করা, 2021 রিসার্চ ফেলোশিপ, 2023 নিজের মোটর ডিজাইন টিম বানানো। সে ধীরে ধীরে হাসল। এই সব কিছুই অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আর এখন একজন মানুষ, যাকে সে প্রথম দিনেই দম্ভের মূর্ত প্রতীক মনে করেছিল, সেই তাকে পুনরায় নিজের স্বপ্নের কাছে যাওয়ার সুযোগ দিচ্ছিল। কিন্তু সে কি তাকে বিশ্বাস করতে পারত? সে রাতে সে ঘুমাতে পারল না।
প্রতিবার চোখ বন্ধ করলেই সে বাবার নীরব চোখ দেখতে পাচ্ছিল, মায়ের স্মৃতি, আর তারপর সেই গাড়িটি যা তার সারাইয়ের মাধ্যমে আবার সচল হয়ে উঠেছিল। সকালে সে আবার নিজের স্কুটিতে চড়ে রয়্যাল মোটরস পৌঁছল, কিন্তু আজ তার মন নিজের পুরনো রুটিনে বসছিল না। অজয় আর পার্থর মতো সহকর্মীরা এখন কিছুটা সম্মান দিয়ে কথা বলছিল, কিন্তু সে জানত এটা সাময়িক। ব্রেক টাইমে সে চুপচাপ কোণে বসেছিল। তখনই গ্যারেজের মালিক রাজা আন্না তার কাছে এলেন। আর্য বেটা, কাপুর ইনোভেশনস থেকে কল এসেছিল, ওরা তোমার সাথে দেখা করার সময় চাইছিল, মেলও পাঠিয়েছে। আর্য নজর নিচু করল। তুমি জানো তো, আমি তোমাকে এখানে আটকানোর জন্য কখনো জোর দিইনি। যদি তোমার জন্য ভালো কিছু হয় তবে যাওয়া উচিত। সে ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু আন্না, ওরা যদি শুধু নিজেদের ব্র্যান্ড বাঁচানোর জন্য আমাকে রাখে তবে? রাজা আন্না হাসলেন। যারা শুধু নামের জন্য লোক রাখে তারা তোমাকে কখনো এত সরাসরি প্রস্তাব পাঠাতো না। তুমি জানো ওই লোকটা আগের মতো নেই, সে বদলে যাচ্ছে, সম্ভবত তোমার কারণে। আর্যর সেই দিনটির কথা মনে পড়ল যখন রোহন কাপুর তাকে দেখে টিটকারি করেছিল, আর তারপর সেই দিনটিও যখন সে চুপচাপ তার কার্ড রেখে চলে গিয়েছিল। মাঝে মধ্যে পরিবর্তনের শুরু অহংকার চুপ হওয়ার মাধ্যমেই হয়। পরের দিন সন্ধ্যায় আর্য কাপুর ইনোভেশনসের অফিসে গেল। চকচকে চত্বর, ডিজিটাল সুরক্ষা দরজা আর হাইটেক রিসেপশন। সে সিঁড়ি নয়, লিফটও নয়, ধীরে ধীরে পায়ে হেঁটে ভেতরে গেল, যেন প্রতিটি তলা নিজের ভয়কে অতিক্রম করার প্রতীক হয়ে উঠল। রোহান তাকে তার কাঁচের দেয়াল ঘেরা অফিসে পেল। শার্টের উপর জ্যাকেট ছিল না, মুখটা ক্লান্ত কিন্তু শান্ত। থ্যাংক ইউ ফর কামিং, সে বলল। আর্য বুঝতে বুঝতে বলল, সরাসরি প্রসঙ্গে আসি। আপনি মেলের লিড ইঞ্জিনিয়ারের কথা বলেছিলেন, এই কাজ কোন দিকে এগোচ্ছে? রোহান একটি ফাইল তার দিকে এগিয়ে দিল। আমরা একটি সলিড স্টেট ব্যাটারি এবং হাইব্রিড মোটর ইউনিটের ওপর কাজ করছি। টিমে হাই প্রোফাইল মানুষজন আছেন, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিংয়ের অভাব রয়েছে। আমি অনুভব করেছি এই ক্ষেত্রে ভাবা এবং করার মধ্যে ব্যবধানটা অনেক বড়। আমার আপনাকে প্রয়োজন। এ কারণে নয় যে আপনি একটি গল্প হতে পারেন, বরং এ কারণে যে আপনি গল্প বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আর্য কিছু বলল না। তারপর জিজ্ঞেস করল, আপনার কেন মনে হয় আমি এই টিমে খাপ খাব? রোহনের চোখ কিছুক্ষণের জন্য গভীর হয়ে গেল। কারণ যেদিন আপনি ওই গাড়িটি ঠিক করেছিলেন সেদিন আমি প্রথমবার অনুভব করেছিলাম যে মেশিন কখনো মিথ্যা বলে না, কিন্তু আমরা মানুষরা বলি। আর আপনি তাদের মধ্যে একজন যারা কোনো শব্দ না করেই মেশিন এবং মানুষ উভয়ের ভাষা বুঝতে পারেন। একটি দীর্ঘ নীরবতার পর আর্য বলল, একটি শর্ত আছে। অবশ্যই, রোহন তৎক্ষণাৎ বলল। আমি আপনার জন্য কাজ করব না, আমি আপনার টিমে থাকব, কিন্তু সিদ্ধান্ত আমার হবে কখন, কিভাবে এবং কেন আমি আমার দক্ষতা ব্যবহার করব। রোহন মাথা নাড়ল। আমি এটাই চেয়েছিলাম যে আপনি নিজের সিদ্ধান্তের মালিক হন। এইবার কোনো বাধ্যবাধকতা নেই, শুধু কাজ, আর সেটাও সমমর্যাদায়। আর্য ধীরে ধীরে ফাইল বন্ধ করল। ঠিক আছে, আমি ট্রায়াল প্রজেক্টের জন্য প্রস্তুত, কিন্তু মনে রাখবেন আমি আপনার ভরসা চাই না। আমি শুধু নিজেকে পুনরায় প্রমাণ করার একটা সুযোগ চাই, আমার নিজের পদ্ধতিতে। রোহন প্রথমবারের মতো মনের ভেতর থেকে হাসল। আমি এই উত্তরটাই চেয়েছিলাম। কাপুর ইনোভেশনসের আর&ডি উইংয়ে প্রথম দিন আর্য নায়ারের জন্য উত্তেজনার চেয়ে বেশি পর্যবেক্ষণে ভরা ছিল। সে যে ল্যাবে প্রবেশ করল সেখানে আগে থেকেই প্রায় ৬ জন লোক উপস্থিত ছিলেন, সবাই উচ্চ প্রোফাইল ইঞ্জিনিয়ার, কেউ আইআইটি থেকে, আবার কেউ এমআইটি থেকে ফিরেছেন। দেয়ালে ব্লুপ্রিন্ট, সেন্সর গ্রাফ আর টেবিলে প্রোটোটাইপ মোটর। টিমের প্রধান ছিলেন মায়রা সেন, একজন শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টির ইলেকট্রিক মোটর ডিজাইন বিশেষজ্ঞ, যার আন্তর্জাতিক খ্যাতি ছিল। আপনিই আর্য নায়ার? মায়রা তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আর্য নম্রভাবে বলল। আমাদের আপনার অভিজ্ঞতার কথা জানানো হয়েছে, যদিও আমার এটা অস্বাভাবিক লেগেছে যে আপনি কোনো প্রজেক্ট রিপোর্ট পাবলিশ করেননি। যাই হোক, এই টিমে প্রত্যেককে ব্যাকগ্রাউন্ড দিয়ে নয়, বরং অবদান দিয়ে বিচার করা হবে। আর্য কেবল মাথা নাড়ল। পাশে বসে থাকা একজন ব্যক্তি, সৌরভ দেশমুখ, যিনি টেস্টিং লিড ছিলেন, কিছুটা বিরক্ত হয়ে বললেন, আমাদের কি একজন ফিল্ড টেকনিশিয়ানের দরকার ছিল নাকি ইঞ্জিনিয়ারের? এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। আর্য তার দিকে তাকাল। আমি জানি না আপনাদের প্রয়োজন কি, কিন্তু আমি এটা জানি, একবার যখন মেশিন ভুল রিডিং দিতে শুরু করে তখন ডিগ্রি নয়, সিদ্ধান্তই সাহায্য করে। সৌরভ কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মায়েরা হস্তক্ষেপ করলেন।
ঠিক আছে, সবাই শান্ত হন। আর্য, আপনাকে তৃতীয় প্রোটোটাইপ ইউনিটের ওয়্যারিং স্কিম আর থার্মাল সেন্সর মডিউল নিয়ে শুরু করতে হবে। দেখি আপনি কতদূর পৌঁছেছেন। আর্য ল্যাপটপ খুলল, ডেটা আনপ্যাক করল এবং কয়েক মিনিটের মধ্যেই বেস কোড থেকে ভুল অ্যালগোরিদম প্যাটার্ন ধরে ফেলল। এখানে অ্যাম্পেরেজ টলারেন্সের গণনা ভুল আছে, সে বলল। মাফ করবেন, এই কোর আমি লিখেছিলাম এবং এটা 3বার টেস্ট পাস করেছে। হ্যাঁ, কিন্তু 3বারই 21 ডিগ্রি সেলসিয়াসে। যখন রেঞ্জ 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে, সিস্টেম ট্রিগারিং টাইম 0.6 সেকেন্ড লেট হবে, যার ফলে ব্যাটারি ওভারহিট হতে পারে। সৌরভের মুখে এক মুহূর্তের জন্য উত্তেজনার আভাস ফুটে উঠল। তারপর সে ল্যাপটপের উপর ঝুঁকে পড়ল। কয়েক মিনিট পর সে নিজেই দেখল আর্য সঠিক ছিল। মায়েরা চুপচাপ হেসে বললেন, ঠিক আছে, এটা ঠিক করো। আর্য, তুমি পরের ফেজের টেস্টিং নিজেই দেখো। প্রথমবারের মতো আর্য অনুভব করল কেউ তার চোখের দিকে তাকিয়ে তাকে দায়িত্ব দিয়েছিল, দয়া করে নয়। সন্ধে নাগাদ পুরো ল্যাব তার কাজ দেখে ফেলেছিল। কেউ প্রশংসা করেনি ঠিকই, কিন্তু এখন আর কেউ তার উপস্থিতিকে হালকাভাবে নিচ্ছিল না। পরের দিন রোহান কাপুর ল্যাবে এলেন। কোনো বড় ঘোষণা নেই, শুধু টিমের সাথে বসে তাদের ফিডব্যাক শোনা। কেমন চলছে, তিনি জিজ্ঞেস করলেন। মায়েরা বললেন, প্রগতি বেশ দ্রুত। ইউনিট 3তে সমস্যার বদলে উন্নতি হয়েছে। আর্য ওয়্যারিং অ্যাসিঙ্ক্রোনাইজেশন ধরেছে। রোহন এক মুহূর্তের জন্য আর্যর দিকে তাকালেন। তারপর বললেন, দুর্দান্ত। তারপর তিনি সবার দিকে তাকালেন। এই টিম আমাদের পরবর্তী প্রজন্মের হাই পারফরম্যান্স মোটরের মেরুদণ্ড হবে। আমি চাই আমরা শুধু টেকনিক্যালি সেরা না হই, বরং একে অপরের দৃষ্টিভঙ্গির প্রতিও শ্রদ্ধাশীল হই। টিম মিটিংয়ের পর সবাই চলে গেল, কিন্তু রোহন সেখানেই দাঁড়িয়ে রইলেন। আপনি কি আরও কিছু বলতে চান? আর্য জিজ্ঞেস করল। না, শুধু মাঝে মধ্যে আমি ভাবি, যদি আমি নিজেকে 2 বছর আগে বদলাতে পারতাম, তবে হয়তো সবকিছু অনেক আগেই ঠিক হয়ে যেত। আর্য শান্তভাবে জবাব দিল, বদলাবার সময় কখনো নির্ধারিত থাকে না রোহন। সেটা তখন আসে যখন আমরা নিজেদের কথা শুনতে শুরু করি। সেদিন সন্ধ্যায় সে একাই ল্যাবে অনেকক্ষণ পর্যন্ত থাকল। প্রতিটি ওয়্যারিং লুপ, প্রতিটি চার্ট, প্রতিটি থার্মাল মডিউলকে সে এমনভাবে দেখছিল যেন সে কোনো পুরনো স্বপ্ন ছুঁয়ে দেখছে। আর তখনই সে একটি ছোট নোটবুক পেল। রোহনের নোটবুক ভুল করে সেখানেই ফেলে গিয়েছিল। তার ভেতরে কিছু স্কেচ ছিল, হাইব্রিড মোটরের গঠন, ডায়ালগের এলোমেলো লাইন, আর একটি পাতা যেখানে একটি লাইন লেখা ছিল, যারা নিচ থেকে ওঠে তারাই আসল উচ্চতা তৈরি করে। আর্য নোটবুকটি বন্ধ করল এবং প্রথমবারের মতো তার মুখে একটি মৃদু হাসি ফুটে এল। সে জানত এই পথ সহজ হবে না, কিন্তু সম্ভবত এখন সে আর একা ছিল না। কাপুর ইনোভেশনসের R&D ল্যাবে সকালের ব্যস্ততা কিছুটা আলাদা ছিল। আজ কোম্পানির ইন্টারনাল টেকনিক্যাল বোর্ডের সামনে প্রজেক্ট বায়োথরার প্রথম ফিল্ড সিমুলেশন হওয়ার কথা ছিল। একটি নতুন হাইব্রিড মোটর যাকে কেন্দ্র করে কোম্পানির মর্যাদা এবং বিনিয়োগ দুই বাজি রাখা হয়েছিল। গত এক সপ্তাহে আর্যর ভূমিকা টিমের কেন্দ্রে চলে এসেছিল। সে এখন কেবল একজন টেকনিশিয়ান নয়, ডিজাইন টেস্টিংয়ের প্রধান ছিল। কিন্তু তার মনে আজ সকাল থেকেই কিছুটা অস্বস্তি হচ্ছিল। সকাল 8টার সময় সে ল্যাবে পৌঁছে দেখল সৌরভ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল, কিছু ফাইল এডিট করছিল। তুমি এত তাড়াতাড়ি? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আর্য টেবিলে নিজের ব্যাগ রাখতে রাখতে বলল, কালকের থার্মাল রিডিং ফাইলটা দরকার ছিল, শেষবার ভেরিফাই করতে হবে। সৌরভ হাসতে হাসতে বললেন, তোমার এখনও মনে হয় যে কোনো ভুল বাকি আছে? আর্য কিছু বলল না, শুধু সিস্টেম লগ ওপেন করল। সে জানত প্রোটোটাইপ ইউনিট 4-এ যে ব্যাকআপ লাইন তৈরি হয়েছিল তাতে কেউ কাল সন্ধ্যায় কোর বদলেছিল। সে এডিট লগ দেখল এবং সেখানেই নাম ছিল সৌরভ ডি। আর্যর ভ্রু কুঁচকে গেল। সৌরভ, ইউনিট 4-এর সেকেন্ডারি কন্ট্রোল লাইনে কোড কেন বদলানো হয়েছে? সৌরভ কিছু মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, আমি ট্রিগারিং পয়েন্ট টিউন করেছি। এক্সপার্ট বোর্ডের সামনে সময় কম, আমাদের ওভার প্রোটেকশন নয়, পারফরম্যান্স দেখাতে হবে। কিন্তু ওই কোডে টেম্পারেচার থ্রেশহোল্ড 65 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে 58 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হয়েছে। যদি গরম বেশি হয়ে যায় তবে সিস্টেম নিজেকে বন্ধ করে দেবে, কিন্তু সিগন্যাল দেওয়ার আগে এটা তো রিস্ক। আর্য, আমাদের বিনিয়োগ দরকার, স্কেলেবিলিটি দেখাতে হবে। মাঝে মধ্যে থ্রেশহোল্ড কমানো ঝুঁকি নয়, রণকৌশল হয়। আর্য চুপচাপ কম্পিউটার বন্ধ করে দিল। দুপুর হতে হতে পুরো টিম ডেমো হলে পৌঁছে গিয়েছিল। প্রোটোটাইপটি একটি কাঁচের কেবিনে রাখা হয়েছিল। সেন্সর, ক্যামেরা, রিয়েল টাইম গ্রাফ সবকিছু সেট করা ছিল। দর্শকদের মধ্যে কোম্পানি বোর্ড, বিনিয়োগকারী এবং কিছু মিডিয়া প্রতিনিধিও ছিলেন। রোহন সাদা শার্ট আর নীল জ্যাকেট পরে স্টেজে এলেন।
আজ আমরা যা দেখাচ্ছি তা শুধু একটি টেকনিক্যাল সাফল্য নয়, একটি দর্শন যে ভারতেও ইলেকট্রিক ইনোভেশনের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব। হাততালির শব্দ শোনা গেল এবং আর্যকে সিস্টেম চালু করতে বলা হলো। কিন্তু তার হাত কিছুটা থমকে ছিল। মায়েরা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? ইউনিট 4-এ আরও কিছু বদল হয়েছে, আর্য বলল। আমি সেটা ভেরিফাই করিনি, আমাকে টেস্ট রান করার আগে সেটা চেক করতে হবে। মায়েরা চমকে উঠলেন। এখন যখন সবাই দেখছে, যদি কিছু ভুল হয় তবে আমরা মেশিন নয়, বিশ্বাস হারাব। সে ল্যাপটপ কানেক্ট করল এবং দ্রুত স্ক্রিপ্ট রিভিউ করল। সৌরভ সেখানেই দাঁড়িয়েছিলেন। তার মুখ ছিল দুশ্চিন্তাগ্রস্ত। মায়েরা নিচু স্বরে বললেন, কোডে বদল হয়েছে, টিমের তথ্য ছাড়াই এটা গুরুতর ব্যাপার। অবশেষে আর্য পুরনো কোড রিস্টোর করল এবং থার্মাল থ্রেশহোল্ড 65 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এলো। এবার শুরু করছি, সে বলল। ডেমো শুরু হলো, প্রোটোটাইপ চালু হলো, সিস্টেম ধীরে ধীরে রান আপে গেল। প্রতিটি মেট্রিক স্ক্রিনে লাইভ আসছিল। 10 মিনিট পর মেশিন তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কাজ করা শুরু করল। তারপর হঠাৎ তাপমাত্রা দ্রুত বাড়তে থাকল। কিছুক্ষণের জন্য সবার নিঃশ্বাস থমকে গেল, কিন্তু সেন্সর সঠিক সময় সিগন্যাল দিল এবং কুলিং ইউনিট সক্রিয় হল এবং ইউনিট স্থির থাকল। হাততালির আওয়াজ পুরো হলে ছড়িয়ে পড়ল। রোহন হেসে বললেন, এটাই সেই মুহূর্ত যখন আমরা জানতে পারি যে আমরা সঠিক টিম বেছে নিয়েছি। প্রেজেন্টেশন শেষ হল, কিন্তু বাইরে বেরোনোর সময় মায়েরা সৌরভকে আলাদা করে ডাকলেন। আপনার সিদ্ধান্ত ভুল ছিল না, কিন্তু আপনার প্রক্রিয়া ভুল ছিল। যদি আর্য হস্তক্ষেপ না করত তবে আমরা সবাই আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। সৌরভ কিছু বলতে পারলেন না। ওদিকে রোহন আর্যকে আটকাল। তুমি আজ যা করলে তা সাহসে ভরা ছিল। এটা আমার দায়িত্ব ছিল, আর্য বলল। তাও যখন সিস্টেমের ওপর ভরসা ডগমগায় তখন মানুষকে নিজেকেই দাঁড়িয়ে থাকতে হয়। আমি শিখেছি, যখন সিস্টেমের ওপর ভরসা ডগমগায় তখন মানুষকে নিজেকেই দাঁড়িয়ে থাকতে হয়। সেদিন সন্ধ্যায় রোহন আর আর্য প্রথমবারের মতো একই ক্লান্তি আর সন্তুষ্টি নিয়ে বাইরে বেরোলেন, আলাদা আলাদা লিফটে, কিন্তু একই গন্তব্যে পৌঁছনোর উদ্দেশ্যে। প্রোটোটাইপ বায়োথরার সাফল্যের পর কাপুর ইনোভেশনসের টেকনিক্যাল টিম আলোচনায় চলে এলো। কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনবরত পোস্ট আসছিল, ভারতে তৈরি পরবর্তী প্রজন্মের মোটর, কাপুর ইনোভেশনসের সাহসী পদক্ষেপ এবং একটি ছবি যেখানে টিমের সাথে আর্য সবার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এই ঘটনার পেছনেও ছবিটিই কিছু মানুষকে অস্বস্তিতে ফেলে দিল। ল্যাবের ভেতরে একটি অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়তে লাগল। আগে যে সহকর্মীরা আর্যের প্রযুক্তিগত জ্ঞানে মুগ্ধ হয়েছিল, এখন তারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হচ্ছিল। এদের দেখো, একটা টেস্টেই হিরো বানিয়ে দিল, সৌরভ কফি ব্রেকের সময় বলল। সোশ্যাল মিডিয়ার যুগ তো, অন্য একজন সহকর্মী বলল। এখন জ্ঞান নয়, ক্যামেরার টাইমিং বড় কথা। আর্য এসব কথা শুনল, কিন্তু সে চুপ থাকল। সে জানত, যারা তার চেয়ে বেশি শিক্ষিত তাদের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন যে কোনো মেয়ে যে ডিগ্রি ছাড়াই এসেছে সে তাদের পেছনে ফেলে দিতে পারে। একদিন মায়েরা তাকে নিজের অফিসে ডাকলেন। আর্য, তোমাকে একটি নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর&ডি ডিভিশনের সাব কমিটিতে টেকনিক্যাল এথিক্স এবং সেফটির নজরদারি। আর্য অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এইমাত্র প্রজেক্টের অংশ হয়েছি। তোমার বিশ্লেষণ, সিদ্ধান্ত এবং হস্তক্ষেপ বোর্ডকে প্রভাবিত করেছে, কিন্তু মনে রেখো, এটি সম্মান নয়, দায়িত্ব। তোমাকে মাঝে মধ্যে তোমার সহকর্মীদের সিদ্ধান্তের পর্যালোচনা করতে হবে। আর্য কিছুক্ষণ ভাবল, ঠিক আছে, আমি প্রস্তুত, তবে আমি কারও ব্যক্তিগত মর্যাদাকে নয়, শুধু সিস্টেমের সুরক্ষাকে দেখব। আমরা এটাই চাই, মায়েরা বললেন। পরের 2 সপ্তাহে আর্যর নতুন ভূমিকা শুরু হল। সে এখন প্রতিটি কোড রিভিউ, টেস্টিং স্ক্রিপ্ট এবং হার্ডওয়্যার প্ল্যানিং মিটিংয়ে সামিল হতো। প্রথমে সবাই তাকে শুনত, কিন্তু ধীরে ধীরে নজরগুলো বিঁধতে শুরু করল। একটি মিটিংয়ে যখন সে প্রজেক্ট বিটা এক্সে ব্যাকআপ ফেলসেফ সিস্টেমের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল, তখন সিনিয়র ইঞ্জিনিয়ার বিবেক বানসাল ক্ষুব্ধ হয়ে বললেন, এই সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল যখন তুমি টিমে ছিলে না। বারবার পুরনো সিদ্ধান্তে প্রশ্ন তোলার সম্মানের সীমা লঙ্ঘন করা। আর্য শান্ত স্বরে জবাব দিল, সম্মান তখনই থাকে যখন সুরক্ষা প্রাধান্য পায়। আমি ব্যক্তিদের ওপর নয়, সিদ্ধান্তের ওপর কথা বলেছি। রোহন সেই মিটিংয়ে ছিলেন না, কিন্তু তার কাছে রিপোর্ট পৌঁছে গেল। সেই সন্ধ্যায় তিনি আর্যকে ক্যান্টিনে আটকালেন। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু সম্ভবত টিম আমাকে মেনে নিতে পারছে না। তুমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছ আর্য।
সিস্টেমকে নয়, বরং সেই সুবিধাটিকে যাতে তারা আয়েসেছিল। আর্য দীর্ঘশ্বাস নিয়ে বলল, তাহলে কি আমার চুপ হয়ে যাওয়া উচিত? না, তবে তোমার একা থাকা উচিত নয়। যদি কেউ তোমার ওপর চাপ সৃষ্টি করে তবে আমাকে জানাও। আর্য বলল, যতক্ষণ আমার নিজের ওপর ভরসা আছে আমাকে কারো বিরুদ্ধে অভিযোগ করতে হবে না। রোহন মাথা নাড়লেন, কিন্তু তার চোখে একটি অদ্ভুত অস্থিরতা ছিল, যেন তিনি জানতেন যে সামনের পথ আরও কঠিন হতে চলেছে। পরের সপ্তাহে আর্য বিটা এক্সের টেস্টিং ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দিল, কারণ সাপ্লাই করা কম্পোনেন্টসের একটি সাবক্লাস ওয়্যারিং ব্যাচ ছিল যার কোয়ালিটি রিপোর্ট সন্দেহজনক ছিল। যখন এই সিদ্ধান্ত বোর্ডের কাছে গেল, সেখানে তোলপাড় শুরু হয়ে গেল। বিবেক বনসাল একটি মিটিংয়ে রেগে গিয়ে বললেন, এখন কি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার সাপ্লায়ারের কোয়ালিটি নির্ধারণ করবে? আমরা ৫ বছর ধরে এই ভেন্ডারের সাথেই কাজ করছি। আর্য রিপোর্টটি টেবিলে রেখে বলল, আমার কাছে প্রমাণ আছে। গত ২টি শিপমেন্টে একটি ব্যাচের ইনসুলেশন লেয়ার ফেল হয়েছে। আমি ঝুঁকি নিতে পারব না। এবার মায়েরাও আর্যর পক্ষে দাঁড়ালেন। যদি আর্যর কথা ঠিক হয় তবে আমাদের তদন্ত করতে হবে। বোর্ড সিদ্ধান্তটি গ্রহণ করল। টেস্টিং পিছিয়ে দেওয়া হলো এবং যখন সাপ্লায়ারকে পুনরায় অডিট করা হলো তখন নিশ্চিত হওয়া গেল যে ইনসুলেশন গ্রেড নিম্নমানের ছিল। এই ঘটনার পর আর্যর সম্মান বাড়ল, কিন্তু সেই সাথে তার চারপাশে একটি দেয়ালও তৈরি হয়ে গেল। এখন সে চা পানের ব্রেকে একা থাকত, লাঞ্চ একাই খেত, এবং অনেক মিটিংয়ে যেখানে আগে তাকে ডাকা হতো এখন শুধু ইমেল পাঠানো হতো। এক সন্ধ্যায় যখন সে ল্যাব থেকে বের হচ্ছিল, পার্কিংয়ে তার সাথে রোহনের দেখা হলো। শুনলাম তুমি আরও একবার সিস্টেমকে ভুল প্রমাণ করে দিলে। তিনি হাসলেন। আর্য বলল, আমি নিজেকেও ভুল প্রমাণিত হতে দেখেছি রোহান। পার্থক্য শুধু এটুকুই যে আমি সেটা মেনে নিই। রোহান গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি ক্লান্ত হয়ে পড়ছ? আর্য ধীরে ধীরে বলল, না, আমি শুধু এখন বুঝতে পারছি একা সঠিক হওয়াটা কতটা ভারী হতে পারে। রোহান চুপ থাকলেন। তারপর তিনি পকেট থেকে একটি পুরনো চাবি বের করলেন। এটি ল্যাবের একটি নতুন উইংয়ের চাবি। একটি বিশেষ প্রজেক্ট শুরু হচ্ছে। নিজের নিয়মে কোনো বাধা ছাড়াই কি তুমি নেতৃত্ব দেবে? আর্য চাবিটি হাতে নিল এবং প্রথমবারের মতো হাসল, যেন বহু বছর পর কোনো দরজা তার জন্য নিজে থেকেই খুলে গেল। কাপুর ইনোভেশনসের প্রধান বিল্ডিং থেকে আলাদা কর্পোরেট পার্কের সাইড উইংয়ে একটি নতুন বোর্ড টাঙানো হয়েছিল, এপসিলন ল্যাব, অটোনমাস R&D ইউনিট। এখানেই আর্য নায়ারকে এখন নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল। কোনো প্রোটোকল নেই, কোনো পূর্ব নির্ধারিত কাঠামো নেই, শুধু একটি স্পষ্ট লক্ষ্য, ভবিষ্যতের জ্বালানি প্রণালীর জন্য হাইব্রিড মোটরের একটি নতুন ডিজাইন। প্রথম দিন আর্য যখন ল্যাবে প্রবেশ করল, ওখানকার নিস্তব্ধতা তার কাছে কোনো জাদুর চেয়ে কম মনে হল না। একদিকে কম্পিউটার সেটআপ, অন্যদিকে ওয়ার্ক বেঞ্চে পড়ে থাকা অসমাপ্ত মোটর, দেয়ালে কিছু পুরনো ডিজাইন ড্রাফট, যেন একটি ক্যানভাস যাকে এখন সে নিজের রঙে রাঙাতে পারে। কিন্তু একা কোনো গবেষণাগারই জীবন্ত হয় না। ৩ দিন পর টিমের জন্য নতুন নিয়োগ শুরু হল। মোট ৫ জন লোক, ২ জন ফ্রেশার, একজন মিড লেভেল কোর স্পেশালিস্ট, একজন থার্মাল ইঞ্জিনিয়ার এবং একটি নাম যা আর্যকে চমকে দিল, ঈশান মালহোত্রা। সেই একই নাম যে একসময় IIT বম্বেতে তার সিনিয়রের তালিকায় ছিল। একসময় তার রিসার্চ পেপার আর্যর অনুপ্রেরণা হতো, কিন্তু তারপর হঠাৎ সে বিদেশ চলে গিয়েছিল এবং বহু বছর পর এখন কাপুর ইনোভেশনসে ফিরে এসেছে। প্রথম মিটিংয়ে যখন ঈশান এলো, তার হাঁটা চলায় সেই একই আত্মবিশ্বাস ছিল, কিন্তু চোখগুলো কিছুটা ক্লান্ত। আর্য নায়ার, সে হাসি মুখে বলল, তোমার সাথে দেখা হওয়া বাকি ছিল, অনেক শুনেছি তোমার কথা। আশা করি ভালোই শুনেছেন। আর্য শান্ত স্বরে বলল, তোমার কাজ কথা বলে, অন্য কিছু বলার প্রয়োজন নেই। আর্য মিটিং শুরু করল। আমরা এই ল্যাবটিকে কেবল একটি টেকনিক্যাল সেন্টার নয়, বরং একটি স্বাধীন চিন্তার মঞ্চ বানাতে চাই। কোনো প্রশ্নই বৃথা নয়, কোনো ভাবনাই ছোট নয়। শুরুটা ধীর ছিল। নতুন ফ্রেশাররা এখন ভয়ে ভয়ে কাজ করত। থার্মাল ইঞ্জিনিয়ার পুরনো সফটওয়্যারের সীমাবদ্ধতাগুলো জানছিল। কিন্তু ঈশান ছিল খুব দ্রুত। ১ সপ্তাহের মধ্যেই সে একটি নতুন কোর ফ্রেমওয়ার্কের পরামর্শ দিল, যা ডিজাইনের স্তরগুলোকে আরও স্পষ্ট করতে পারত। তুমি খুব দ্রুত জিনিসগুলো ধরো, এক সন্ধ্যায় আর্য তাকে বলল। যখন তুমি পড়ে যাওয়ার ভয় নয়, বরং জানার খিদে নিয়ে শিখবে, তখন গতি এমনিতেই বেড়ে যায়, ঈশান জবাব দিল। আর্যর কাছে এই উত্তরটি পরিচিত মনে হল, যেন সে নিজেও কখনো এমনটাই ভাবত। কিন্তু শীঘ্রই ল্যাবের ভেতরে দুটি গতির পার্থক্য স্পষ্ট হতে লাগল।
একটি যা আর্য সংযম ও প্রক্রিয়ার সাথে রাখত এবং অন্যটি যা ঈশান সব নিয়ম ভেঙে চালাত। একদিন যখন টিম একটি নতুন কোর ডিজাইন নিয়ে ভাবছিল, ঈশান একটি স্কেচ তৈরি করল। যদি আমরা মোটরের কয়েলিং ক্রস সার্পেন্ট প্যাটার্নে বদলে দিই, তবে টর্ক স্থিতিশীলতায় 20% পর্যন্ত উন্নতি হতে পারে। থিওরি ঠিক আছে, কিন্তু আমরা এখনও তার রেজোনেন্স ভ্যালুর ক্লিন ডেটা পাইনি। তবে আমরা নিয়ে নেব, কিন্তু পরীক্ষাটি থামানো হবে কেন? আর্য কিছুটা কড়াভাবে বলল, কারণ পরীক্ষা তখনই সার্থক হয় যখন সেটি নিয়ন্ত্রিত হয়, তা না হলে সেটি ঝুঁকি, আবিষ্কার নয়। কথা সেখানেই শেষ হয়ে গেল, কিন্তু ল্যাবে দুটি মেরু তৈরি হয়ে গেল, আর্য স্থিরতা এবং ঈশানের গতি। এক রাতে যখন সবাই চলে গিয়েছিল, আর্য ল্যাবে একা বসেছিল। সে ঈশানের পুরনো প্রজেক্ট রেকর্ড পড়ছিল। প্রতিটি ডিজাইনে একটি প্যাটার্ন ছিল, নতুন দিক, নতুন পদ্ধতি, কিন্তু অসম্পূর্ণতা। হয়তো সে থামতে জানে না, সে ভাবল। পরের দিন সকালে সে ল্যাব লগে একটি অ্যাক্টিভিটি দেখতে পেল। রাত 2টোর সময় একটি টেস্ট রান করা হয়েছে। সে রেকর্ড খুঁজতে লাগল। ঈশান টিমকে না জানিয়ে একটি কোর মডেল টেস্ট করেছিল। লগ অনুযায়ী রান সফল ছিল, কিন্তু হিটিং ম্যাট্রিক্সে একটি পিক শো করছিল। সে সঙ্গে সঙ্গে ঈশানের কাছে গেল। তুমি এই রান কেন করলে? কারণ আমি জানতে চেয়েছিলাম আইডিয়াটি ফেল হয় নাকি ওড়ে। তুমি প্রক্রিয়া ভেঙেছ, টিমের নিয়মের অবজ্ঞা করেছ। নিয়ম বিজ্ঞানে নয়, সিস্টেমে থাকে। আমি বিজ্ঞানের সাথে আছি। আর্যর মুখ কঠোর হয়ে গেল। যদি এটি পুনরায় হয়, তবে আমি তোমাকে রিপোর্ট করব। ঈশান প্রথমবারের মতো চুপ হয়ে গেল। সে জানত আর্য কোনো আপোষ করে না। সেই সন্ধ্যায় আর্য ল্যাবের টিমকে একত্র করল। এই ল্যাবের ভিত্তি ভাবনার ওপর নয়, বিশ্বাসের ওপর। যদি আমরা একে অপরের পেছনে সিদ্ধান্ত নিই, তবে এটি স্বাধীন গবেষণাগার নয়, বরং একটি ভেঙে পড়া ব্যবস্থায় পরিণত হবে। ফ্রেশার ইঞ্জিনিয়ার ধীর গলায় হাত তুলল। কিন্তু যদি কখনো বিশ্বাস আর পরীক্ষার মধ্যে সংঘাত হয়? আর্য জবাব দিল, তখন আমাদের থেমে মিলেমিশে পথ বের করা উচিত। একা চললে গন্তব্য পাওয়া যায় না, শুধু ভ্রম পাওয়া যায়। ঘরে নিস্তব্ধতা ছিল। ঈশান চুপচাপ মাথা নিচু করল। তার প্রথমবারের মতো মনে হল, সম্ভবত এই মেয়েটি শুধু ইঞ্জিনিয়ার নয়, একজন নেত্রীও বটে। এপসিলন ল্যাবের ভেতরে কাজ এখন স্পষ্ট দিশা এগুচ্ছিল। আর্যর নেতৃত্বে টিম প্রথম ফাংশনাল প্রোটোটাইপ তৈরি করল। একটি কম্প্যাক্ট হাইব্রিড মোটর, যা সীমিত সম্পদের সর্বোচ্চ আউটপুট দিতে সক্ষম ছিল। এই ডিজাইনটি বর্তমান বৈশ্বিক মানদণ্ডকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখত। এক সন্ধ্যায় যখন আর্য তার সিস্টেমে কোর অডিট করছিল, একটি ইমেল এলো। সাবজেক্ট লাইন, ইনভিটেশন টু প্রেজেন্ট অ্যাট কিয়োটো টেক সিম্পোজিয়াম 2025। ইমেলটি জাপানের সবথেকে মর্যাদাপূর্ণ টেকনিক্যাল সিম্পোজিয়াম থেকে এসেছিল। সারা বিশ্ব থেকে মাত্র 5টি প্রজেক্ট নির্বাচিত হয়েছিল এবং এপসিলন ল্যাবের প্রোটোটাইপ তাদের মধ্যে একটি ছিল। আর্যর চোখ আটকে গেল। এটি কেবল তার জন্য নয়, বরং পুরো টিম এবং দেশের জন্য গৌরবের মুহূর্ত ছিল। সে ইমেল বন্ধ করল এবং পরের মুহূর্তেই মায়েরাকে কল করল। এটি অনেক বড় খবর, মায়েরা বললেন। কিন্তু আমার ভয় হচ্ছে যে এতে বাধা আসতে পারে। কেন? আর্য অবাক হল। কারণ কাপুর ইনোভেশনসের নতুন ফিনান্সিয়াল হেড মিস্টার জিতেন্দ্র সিনহা এখন রিসার্চ এক্সপোজার সীমিত করার নীতি তৈরি করছেন। তিনি চান কোনো উদ্ভাবন কোম্পানির অনুমতি ছাড়া পাবলিক প্ল্যাটফর্মে না যাক। কিন্তু এটি তো একটি বৈশ্বিক স্বীকৃতি, এবং আমাদের প্রযুক্তি এখন পাবলিক ডোমেনে নয়, পেটেন্ট ফাইলিংয়েও নথিভুক্ত আছে। আমি জানি, মায়েরা নিচু স্বরে বললেন, কিন্তু কিছু মানুষ নিয়ন্ত্রণ ছাড়তে চায় না। তাদের ভয় যে তুমি যদি ওখানে যাও, তবে বৈশ্বিক খেলোয়াড়রা তোমাকে আলাদা করে নিয়ে যাবে, আর কাপুর ইনোভেশনস শুধু একটি মঞ্চ হয়ে থেকে যাবে। আর্যর মাথায় শব্দগুলো বাজতে লাগল। তোমাকে আলাদা করে নিয়ে যাবে, যেন সে কোনো প্রপার্টি। পরের দিন সে যখন ল্যাবে পৌঁছালো, দেখল ঈশান আগে থেকেই বসে আছে। স্ক্রিনে কিছু কোর স্ট্রাকচার দেখছে। তুমি আমন্ত্রণ পেয়ে গেলে? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আর্য শান্ত স্বরে বলল। যাবে? এতক্ষণ তো হ্যাঁই ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছে এটার জন্যও অনুমতি চাইতে হবে। ঈশান তার দিকে না তাকিয়েই বলল, প্রতিবার অনুমতি চাইতে হয় না, মাঝে মধ্যে চুপচাপ করতে হয়। আর্য জানত ঈশান কি বলতে চায়, কিন্তু কাপুর ইনোভেশনসের এনডিএ এবং কোম্পানির নীতি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তকে সহজ করে না। সেই দুপুরেই তাকে বোর্ড মিটিংয়ের জন্য ডাকা হল। কনফারেন্স রুমে 4 জন লোক বসেছিলেন, মায়েরা, রোহান, জিতেন্দ্র সিনহা এবং একজন লিগ্যাল অফিসার। সিনহা সরাসরি কথা বললেন, আমরা জানি কিয়োটো সিম্পোজিয়াম থেকে আমন্ত্রণ এসেছে, কিন্তু কোম্পানির নীতি পরিষ্কার। কোনো প্রযুক্তি যতক্ষণ না পূর্ণ ব্যবসায়িক রূপে নথিভুক্ত হচ্ছে, তাকে পাবলিক ডোমেনে শেয়ার করা যাবে না। আর্য শান্ত স্বরে বলল, আমরা পেটেন্ট ফাইল করে দিয়েছি এবং প্রেজেন্টেশনে কোনো সত্ত্বাধিকারী ডেটা থাকবে না, শুধু কনসেপ্ট এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি শেয়ার করা হবে। লিগ্যাল অফিসার বললেন,
কিন্তু আপনার এনডিএতে এটি স্পষ্ট যে আপনি কোনো প্রোটোটাইপ সংক্রান্ত তথ্য অনুমতি ছাড়া শেয়ার করতে পারবেন না। আর্য চুপ থাকল। সিনহা বললেন, আমরা আপনার প্রতিভার সম্মান করি, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি একটি সংস্থার অংশ। এটি শুধু আপনার প্রজেক্ট নয়। যদি এটি আমার না হয়, আর্য ধীরে ধীরে বলল, তবে দায়িত্ব সবার হওয়া উচিত। কিন্তু যখন আমি একা সিদ্ধান্ত নিই, তখনই এই প্রজেক্টটি আমার হয়ে যায়। ঘরে নীরবতা নেমে এলো। রোহন মাঝখানে হস্তক্ষেপ করলেন। আমার মনে হয় আমাদের কোনো মাঝামাঝি পথ বের করা উচিত। আর্য একটি সংশোধিত সংস্করণ উপস্থাপন করুক যা প্রযুক্তিগত বিবরণের বদলে অনুসন্ধান প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি হবে। সিনহা অনিচ্ছা সত্ত্বেও বললেন, ঠিক আছে, কিন্তু আমাদের আগে তার ড্রাফট চাই এবং তার স্ক্রিপ্টও পর্যালোচনা করা হবে। আর্য জানত এটি সম্মতি নয়, নজরদারি ছিল। সে ঘর থেকে বেরিয়ে এলো। চোখে ঝড়ের শব্দ, কিন্তু মুখে শান্ত লেকের মতো স্থিরতা। সেই সন্ধ্যায় ল্যাবে টিম যখন শুনল যে আর্য সম্মেলনে যাওয়ার অনুমতি পেয়েছে, সবাই হাততালি দিল, কিন্তু আর্য হাসল না। রাতে যখন সে নিজের অ্যাপার্টমেন্টে একা ছিল, সে তার পুরনো কলেজের নোটস খুলল। একটি পাতায় লেখা ছিল, বিজ্ঞান হল স্বাধীনতা, এবং যা বন্ধনে কাজ করে তা অনুসন্ধান নয়, শাসন। সে ঠান্ডা বাতাসে জানালা খুলল। ফোন বাজল। ঈশান ছিল। তুমি কি স্ক্রিপ্ট লিখে ফেলেছ? হ্যাঁ, কিন্তু যা বলতে চাই তা এতে আসছে না। তাহলে যা লিখতে হবে তা লিখো না, যা সত্যি তা বলে দাও। আর্য চুপ থাকল। সম্ভবত প্রথমবারের মতো সে উপলব্ধি করল, যখন কোনো ভাবনা বাক্যে পরিণত হয় তখন তা ভাষণ নয়, বিপ্লব হয়ে ওঠে। কিয়োটো ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠান জাপানি ঐতিহ্য অনুযায়ী রাজকীয় ও মার্জিত ছিল। আর্যনায়ের ভারতীয় প্রতিনিধি হিসাবে এপসিলন ল্যাবের প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছিল। ভারতের প্রথম লো কস্ট হাইব্রিড মোটরের একটি বৈজ্ঞানিক রূপ, যা সীমিত সম্পদে উচ্চ দক্ষতার প্রতিশ্রুতি দিত। হলে সারা বিশ্বের বিজ্ঞানী, গবেষক, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা বসেছিলেন। আর্য গঞ্চে পা রাখল। মুখে স্থিরতা আর চোখে সংকল্প ছিল। আমি এটি বলতে গর্ববোধ করছি। সে নিজের প্রেজেন্টেশন শুরু করল, যে আমাদের গবেষণাগার শুধু একটি জায়গা নয়, একটি ভাবনা, যেখানে আমরা উদ্ভাবনকে অধিকার নয়, দায়বদ্ধতা মনে করি। সে পেটেন্ট ডিজাইন থেকে সরে এসে পুরো প্রক্রিয়াটি শেয়ার করল। কিভাবে টিম কোডিংয়ের নতুন স্তর তৈরি করেছে, ওয়্যারিংয়ে বদল এনেছে এবং ডেটা অ্যানালিসিসকে মানবিক সংবেদনশীলতার সাথে যুক্ত করেছে। কারণ মেশিনগুলোকে উন্নত করার আগে আমাদের নিজেদের উদ্দেশ্যগুলোকে পরিষ্কার করতে হবে। উপস্থাপনা শেষে হলে নিস্তব্ধতা নেমে এলো। তারপর হাততালির গর্জন শোনা গেল, যেন এক নীরব ঝড় সবার মন ছুঁয়ে গেছে। প্রেজেন্টেশনের পরন আর্যকে অনেক নামী বিজ্ঞানী ও প্রতিনিধিরা ঘিরে ধরলেন, কিন্তু একটি সাক্ষাৎ ছিল বিশেষ। এলেনা স্ট্রস, সিইও অফ হিলিওস গ্লোবাল টেক, একটি জার্মান টেক জায়ান্ট কোম্পানি যারা অত্যাধুনিক শক্তি প্রণালী নিয়ে কাজ করছিল। মিস নায়ার, এলেনা হেসে বললেন, আপনার কাজ অদ্ভুত, কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয়, বরং তার সংবেদনশীলতাও অতুলনীয়। ধন্যবাদ, আর্য নম্রভাবে বলল। আমি সরাসরি কথায় আসব, এলেনা বললেন। আমাদের এমন মস্তিষ্কই চাই যা সাহসী কিন্তু মূল্যবোধ সম্পন্ন। হিলিওস আপনাকে আমাদের গ্লোবাল রিসার্চ লিডারশিপ প্রোগ্রামে সামিল করতে চায়। 6 মাসের ট্রেনিং, তারপর নেতৃত্বের ভূমিকা, নিজের ল্যাবরেটরির সাথে, নিজের টিমের সাথে। আর্য স্তব্ধ হয়ে গেল। আমি কি আমার প্রজেক্টে এই কাজই করতে পারব? হ্যাঁ, কিন্তু সেটি এখন হিলিওসের কাঠামোতে হবে। সম্পদ ও অর্থ অসীম হবে এবং সীমাবদ্ধতা হবে ন্যূনতম। সেই রাতে আর্য হোটেলের বারান্দায় দাঁড়িয়েছিল। সামনে জাপানের শান্ত আকাশ, নিচে রাস্তায় আলো আর শৃঙ্খলা। তার হাতে এলেনার ভিজিটিং কার্ড ছিল। রাতের শেষ প্রহরে সে কাপুর ইনোভেশনসের ওয়েবসাইট খুলল। সেখানে কোথাও তার নাম ছিল না, না এপসিলন ল্যাবের উল্লেখ, না কিয়োটো সিম্পোজিয়ামের কোনো তথ্য। সে জানত যে হয় কাপুর তাকে ভয় পেত, অথবা তাকে হারিয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। সকালে আর্য এলেনা স্ট্রসকে একটি মেল লিখল, ক্যান উই টক ওয়ান্স মোর বিফোর আই লিভ? তারা একটি শান্ত ক্যাফেতে দেখা করল। আমি জানি এটি একটি সুযোগ, আর্য বলল, কিন্তু আমি কি শুধু এ কারণে নির্বাচিত হয়েছি যে আমি ভালো পারফর্ম করেছি, নাকি এ কারণে যে আমি কোনো কোম্পানির ছায়া থেকে বাইরে বেরিয়ে এসেছি? এলেনা উত্তর দিলেন, দুটোই। আপনি প্রতিভাবান এবং আপনি প্রমাণ করেছেন যে আপনি ব্যবস্থার বাইরেও সৃজন করতে পারেন। আর আমরা চাই আপনি আপনার উড়ানকে আমাদের আকাশ দিন। আর্য কিছু মুহূর্ত ভাবল, আমি কি আজ না বলি কিন্তু পরে কথা বলতে পারি? অবশ্যই, এলেনা বললেন। আসল প্রতিভাকে জোর করে ডাকা হয় না, তার জন্য অপেক্ষা করা হয়। ভারত ফেরার সময় আর্যর মনে তুফান চলছিল। তার কাছে এখন দুটি পথ ছিল।
একটি যা বৈশ্বিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিচ্ছিল এবং একটি যা তাকে সেই সংগ্রামের মাঝেই রাখত যেখান থেকে সে শুরু করেছিল। যখন সে মুম্বাই বিমানবন্দরে নামল, কাপুর ইনোভেশনস থেকে কেউ তাকে নিতে এলো না। এপসিলন ল্যাবে ফিরতেই আর্য দেখল যে তার নাম এখন আর এপসিলনের রিসার্চ হেড হিসেবে নেই, বোর্ডে শুধু প্রজেক্ট টিম লিড লেখা ছিল। এটি ওদের প্রতিক্রিয়া, মায়রা চুপচাপ বললেন। তুমি মঞ্চটিকে নিজের নামের সাথে বেঁধেছ, ওদের এটি পছন্দ হয়নি। আর্য বলল, তাহলে সম্ভবত মঞ্চটি এখন আর আমার থাকল না। সে ল্যাব থেকে বেরিয়ে সরাসরি একটি ছোট ক্যাফেতে পৌঁছাল যেখানে তার টিম অপেক্ষা করছিল। ঈশান, দুজন ফ্রেশার আর সেই থার্মাল ইঞ্জিনিয়ার সবাই সেখানে ছিল। আর্য একটি খালি চেয়ার টেনে বসল। আমি একটি প্রস্তাব পেয়েছি যা আমাদের সব সম্পদের সাথে একটি নতুন পথ দিতে পারে, কিন্তু সেটি ভারতে হবে না। নিস্তব্ধতা নেমে এলো। আমি ওখানে যেতে পারি, সে বলল, অথবা আমরা সবাই ওখানে যেতে পারি, কিন্তু আমি আপনাদের বলবো না যে আপনারা নিজেদের বাড়ি ছাড়ুন, নিজেদের মাটি ছাড়ুন। এই সিদ্ধান্ত আপনাদের। ঈশান জিজ্ঞেস করল, আর যদি আমরা না যাই? আর্য হাসল, তবে আমিও যাব না। সেই সন্ধ্যায় টিম কোনো সিদ্ধান্ত নিল না, কিন্তু সবার চোখে এটা স্পষ্ট ছিল যে যা হবে একসাথে হবে। আর্য নিজের অ্যাপার্টমেন্টে ফিরল। তার ল্যাপটপে এলেনার মেল খোলা ছিল। উই অ্যাওয়েট ইয়োর ডিসিশন, টেক ইয়োর টাইম। সে রিপ্লাই দিল না। সে জানালার ধারে দাঁড়িয়ে রইল, সেই একই আকাশের দিকে তাকিয়ে, যা এখন তাকে দুটি দিক দেখাচ্ছিল। আর্য নায়ারের জানালা দিয়ে মুম্বাইয়ের আকাশ এখন তার কাছে নতুন মনে হতো না, কিন্তু এটি সেই আকাশ যা একসময় তার স্বপ্নগুলোকে আকার দিয়েছিল। জাপান থেকে ফেরার 1 সপ্তাহ কেটে গিয়েছিল। কাপুর ইনোভেশনস তার অনুপস্থিতিতে এপসিলন ল্যাবের প্রজেক্ট ধীর করে দিয়েছিল। কিছু নতুন শর্ত এসেছিল, বাজেট কমানো হয়েছিল এবং অধিকার সীমিত করা হচ্ছিল। এলেনা স্ট্রাসের মেল তখনও ইনবক্সে পড়েছিল, দ্য ডোর রিমেইনস ওপেন। আর্য উপলব্ধি করেছিল যে সিদ্ধান্ত কেবল তার ক্যারিয়ারের নয়, তার বিশ্বাসের। এক সকালে সে একাই আবার এপসিলন ল্যাবে পৌঁছল। আলোগুলো বন্ধ ছিল। প্রোটোটাইপ তখনও ওয়ার্কবেঞ্চে অসম্পূর্ণ পড়েছিল। সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল, যেন সেই মেশিনটির থেকে কোনো জবাব চাইছে। সেই মুহূর্তে দরজা খুলল, ঈশান এলো। আমি জানি তুমি এই ল্যাবটি ছাড়তে চলেছ, সে বলল। আর্য ধীর গলায় বলল, তুমি কি করে জানলে? কারণ তুমি সেই মানুষ যে যাওয়ার আগে প্রতিটি অসম্পূর্ণ জিনিসকে দেখো, হয়তো ক্ষমা, হয়তো বিদায়ের দৃষ্টিতে। আর্য কোনো জবাব দিল না। সে শুধু ওয়ার্কবেঞ্চের কাছে গিয়ে বসল। তুমি কি চাও আর্য? ঈশান জিজ্ঞেস করল। কিছুক্ষণ চুপ থাকার পর আর্য বলল, আমি চাই বিজ্ঞানকে অভাবী মানুষের জমিতে তৈরি করা হোক, কাঁচের টাওয়ারে বসে শুধু বিনিয়োগকারীদের খুশি করার জন্য নয়। তাহলে থাকো, ঈশান বলল। হিলিওসের মতো জায়গা তোমাকে মঞ্চ দিতে পারে, কিন্তু যে আগুন তোমার ভেতরে আছে তা তোমার মাটির দান। ওখানে গিয়ে সেটি নিভে যেতে পারে। আর্য প্রথমবারের মতো প্রাণ খুলে তার দিকে তাকালো। তুমিও চলতে পারো যদি আমি যাই। আমি চলতে পারি, কিন্তু আর ফিরতে পারবো না। আর আমি এখনই সেই ফেরা থেকে বঞ্চিত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নই। আর্য হেসে বলল, আমরা সবাই ফেরার জায়গা বাঁচিয়েই চলি। সে রাতে আর্য এলেনাকে জবাব লিখল, থ্যাংক ইউ, বাট আই হ্যাভ চোজেন টু স্টে বিকজ মাই ওয়ার্ক ইজ নট ডান হিয়ার ইয়েট। পরের দিন আর্য কাপুর ইনোভেশনসের সামনে একটি স্বাধীন ইউনিট স্থাপন করার প্রস্তাব রাখল, একটি ফাউন্ডেশন যা তরুণ ইঞ্জিনিয়ারদের গবেষণায় সহযোগিতা করবে, কোনো কর্পোরেট চাপ ছাড়াই। কাপুরের চেয়ারম্যান, যিনি এতক্ষণ আর্যকে শুধু একজন জেদি তরুণী ভাবতেন, এখন তার স্থিরতা ও ভাবনা দেখে অবাক হলেন। তুমি কি চাও? তিনি জিজ্ঞেস করলেন। আমি সুযোগ চাই, আমার মতো আরও বাচ্চাদের জন্য যারা সম্পদ ছাড়াই বড় স্বপ্ন দেখে। আমি এমন একটি গবেষণাগার চাই যা শুধু মেশিন নয়, মানুষও তৈরি করে। কিছুদিন পর কাপুর ইনোভেশনস আর্যর প্রস্তাবে অস্থায়ী সম্মতি দিল। একটি পাইলট ফান্ডিংয়ের সাথে সে সেই ল্যাবের নাম রাখল অগ্নি। অগ্নি যা পোড়ায় কিন্তু ছাই করে না, যা পথ দেখায়। অগ্নি ল্যাব এখন একটি ভাগার পুরনো স্কুল বিল্ডিংয়ে ছিল। দেয়ালগুলো ভাঙা, বিদ্যুৎ সরবরাহ অস্থির, কিন্তু সবাই খুব উৎসাহী। প্রথম ব্যাচে 7 জন ছাত্র ছিল, আলাদা আলাদা জায়গা থেকে, কেউ কলেজ ড্রপ আউট, কেউ আইটিআই থেকে, কিন্তু সবার চোখে একই রকম চমক। আর্য ল্যাবের দরজায় একটি বোর্ড টাঙাল, নিয়ম শুধু একটি, প্রশ্ন করো, বাকিটা আমরা একসাথে শিখব। সেই সন্ধ্যায় ঈশানও সেখানে পৌঁছাল। তাহলে তুমি একটা নতুন পৃথিবী গড়ে ফেললে, সে হাসি মুখে বলল। এখনও শুধু ভিত্তি স্থাপন করেছি, আর্য বলল। আমিও ক্লাস জয়েন করতে পারি। যদি প্রশ্নগুলো খাঁটি হয় তবে দরজা সব সময় খোলা। সময় কাটল, অগ্নি ল্যাবের নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। 1 বছরের মধ্যে আর্যকে ভারত সরকারের উদ্ভাবন পুরস্কারের জন্য মনোনীত করা হল।
কিন্তু যখন তাকে ডাকা হলো সে মঞ্চে একই কথা পুনরায় বলল, আমি এই সম্মান একা গ্রহণ করতে পারি না। এটি সেই প্রতিটি হাতের যারা মেশিনে কাজ করে এবং সেই প্রতিটি হৃদয়ের যারা অন্যদের নিচে না দেখে এগিয়ে যায়। এলেনা স্ট্রসও আর্যর নাম আরও একবার হিলিওস বোর্ডের সামনে রাখলেন, এইবার সহযোগী হিসেবে, কর্মী হিসেবে নয়। আর্য জবাব দিল, হয়তো একদিন, কিন্তু যতক্ষণ আমার অগ্নি এখানে জ্বলছে আমি অন্য কোথাও আলো বেলাতে পারব না। সেই রাতে আর্য একাই ল্যাবে বসেছিল। পুরনো প্রোটোটাইপ এখন অগ্নির নতুন মডেলে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সে চায়ের কাপে চুমুক দিচ্ছিল যখন একজন ছাত্র তার কাছে এলো, হাতে একটি ভাঙা মোটরের অংশ। ম্যাম, এটি বারবার ভেঙে যাচ্ছে, আমার মনে হয় আমি কিছু ভুল করেছি। আর্য সেই অংশটি হাতে নিল, দেখল এবং তারপর হাসল। যদি কিছু না ভেঙে তৈরি হয়ে যায় তবে সেটি শেখা নয়, সৌভাগ্য হয়। আর আমাদের সৌভাগ্যের ওপর নয়, শেখার ওপর ভরসা করতে হবে। ছেলেটি চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে আত্মবিশ্বাস ফিরে এলো। আর্য জানালার কাছে গেল। রাতের আকাশ শান্ত ছিল, কিন্তু তাতে এখনও সেই তারাগুলো ছিল যা কখনো কিয়োটোর বারান্দা থেকে দেখা যেত। সে চোখ বন্ধ করল এবং নিজেকে বলল, আমি খুশি যে আমি উড়ান দিইনি, বরং নিজের জমিতে থেকে ওড়ার জন্য হাওয়া তৈরি করেছি। এভাবেই আর্য নায়ারের গল্প শেষ হল, যিনি নিজের প্রতিভা এবং সততার জোরে প্রতিকূলতাকে জয় করে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠলেন। আপনি কি এই গল্পের পরবর্তী কোনো অংশ বা অন্য কোনো নতুন কাহিনী শুনতে চান?